দুপুর 1টা। তুরের বাবা তাহনাফ রহমান উঁচু বালিশে চোখের উপর হাত দিয়ে শুয়ে আছে নিজের বিছানায়। ইদানিং শরীরটা ভালো যাচ্ছে না। ডাক্তারের কাছে গিয়েছিলেন, যদিও যাওয়ার ইচ্ছে ছিল না, তবুও স্ত্রীর জোরাজুরিতে যেতে বাধ্য হল। ডাক্তার ওনাকে কয়েকদিন কমপ্লিট বেড রেস্ট আর টেনশন ফ্রি থাকতে বলেছেন, তাই কয়েকদিনের জন্য বাসায় আছেন। তবে এটা খুব ভালোই জানেন বাসায় থেকে বিশ্রাম নিয়ে লাভ নেই। ওনার সকল অসুস্থতা হচ্ছে মানসিক অশান্তি। মনে যদি শান্তি না থাকে তাহলে টেনশন ফ্রি কিভাবে থাকা যায়? কিন্তু স্ত্রী মন রাখতে তাকে বাসায় বিশ্রামে থাকতে হচ্ছে। হঠাৎ দরজা খোলার আওয়াজ পান। তার দেখার প্রয়োজন পড়ে নাকি? তার স্ত্রী তাহমিনা এসেছেন। আর স্বাভাবিকভাবে এটা বোঝার কারণ এই বাড়িতে তিনি, তার স্ত্রী আর তার একমাত্র মেয়ের বাস। কিন্তু মেয়ে যে এখন তার বাবার রুমে আসবে না সেটা খুব ভালো করেই জানে। তিনি শান্ত মলিন কণ্ঠে চোখের উপর হাত রেখে স্ত্রীকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, তোর কি কিছু খেয়েছে? গম্ভীর কণ্ঠে কিছুটা বিরক্ত হয়ে তাহমিনা জবাব দেয়, না। কথাটায় অবাক হয় না তিনি, কিন্তু তবুও শোয়া থেকে উঠে বসে লম্বা শ্বাস টেনে ভিতরে নিয়ে বিক্ষিপ্ত চোখে তাকিয়ে ভারী কণ্ঠে স্ত্রী তাহমিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস, তুমি কি ডেকেছিলে? আমি ডাকলেই বুঝি তোমার মেয়ে উঠবে? দিন দুনিয়ায় কি না কি করবে তা পোহাতে হবে আমাদের। কি পাপ করেছিলাম যে এমন মেয়ে পেটে জন্মেছিল? আগে জানলে। তাহমিনা স্বামীর দিকে তাকিয়ে দেখলেন মুখটা কালো হয়ে গেছে। মানুষটা এমনিতেই অনেক কষ্ট পাচ্ছে, আর দিতে ইচ্ছে হল না, তাই তিনি থেমে গেলেন। তারপর আবেগটা কন্ট্রোল করে নিজেকে শান্ত করে জবাব দিলেন, কাল অনেক রাতে দিয়ে গিয়েছিল। ডাকতে গিয়েছিলাম, কিন্তু উঠেনি, তাই আর বাড়াবাড়ি করিনি। তাহনাফ রহমান কিছু বলবে তার আগেই তাহমিনা বেরিয়ে গেল রুম থেকে। নিজের অজান্তেই ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তারপর বিছানা থেকে নেমে আস্তে আস্তে মেয়ের রুমের দিকে পা বাড়ায়। আগে যতটা জোর ছিল এখন তার চেয়েও অনেক কমে গেছে। বয়সের কথা বললে ভুল হবে, মানসিক চাপে। তিনি মেয়ের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। রুমে ঢুকতে গিয়েও থেমে গেলেন। কি মনে করে ঢুকলেন না? তারপর নিজের মনে কিছু একটা আওড়ে রুমের দরজায় নক করলেন, কিন্তু সাড়া পাওয়া গেল না। তিনি আরও কয়েকবার নক করলেন, ফলাফল শূন্য। তাই একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার নিজের রুমের দিকে পা বাড়ালেন। ভাইয়া, আমার কথা শুনুন। তীব্র তোয়ার কথা না শুনেই তায়ানের হাত ধরে বের হওয়ার উদ্দেশ্যে হাঁটা দেয়। আর তোয়া তীরকে নিয়ে দ্রুত পায়ে বারবার তীব্রকে থামতে বলে। এভাবে পিছন থেকে ডাকাটা একটু দৃষ্টিকটু লাগে। তীব্র বেশ বিরক্ত, কিন্তু তোয়া সমান তালে ডেকেই যাচ্ছে, যেন না শুনলে পৃথিবী উল্টে যাবে। আসলে তীব্র তায়ানের সামনে কোনো কথা বলতে চায় না অতীত নিয়ে। পরিস্থিতি বুঝে তায়ানকে সবটা বলতে হবে। তায়ান এতটাও ছোট না, তাই ওর মনে ইফেক্ট করার মতো কোনো কথা তায়ানের সামনে বলতে চায় না। কিন্তু তোয়া নাছোড়বান্দা। ভাইয়া প্লিজ, একবার আমার কথা শুনুন। তীব্র বেশ বিরক্তি নিয়েই থামে। তোয়া হাঁপাতে হাঁপাতে বলে, থ্যাঙ্কস গড, আপনি থামলেন। তীব্র বেশ বিরক্তি নিয়েই জিজ্ঞেস করল, আর কি? বিগত 5 বছর ধরে আপনাকে পাগলের মতো খুঁজছি, কিন্তু কোনোভাবেই আপনার সন্ধান পায়নি। 1000 বার ঋদ্ধর কাছে গিয়েছি, কিন্তু ও দেয়নি। জানি আপনার কথাতেই আমাকে খোঁজার মানে আমি দেখি না তোয়া। আর এমনিতেও যার জন্য দেশে আসতাম, আমার থাকা না থাকায় তার কিছু আসে যায় না। তবে আমি না থাকলে সে ভালো থাকবে, এইটুকু আমি জানি। আপনি যার কষ্ট হবে ভেবে তার থেকে দূরে থাকার কথা ভাবছেন।
আপনার জন্য না হলেও তার ভালোর জন্য আপনার সান্নিধ্য তার সবচেয়ে বেশি প্রয়োজন। তোয়ার কথার মানে বুঝল না। বেশ উৎকণ্ঠিত কণ্ঠে জিজ্ঞেস করল, মানে? তোয়া কিছু বলতে যাবে, আর আগেই ঘটে ঋদ্ধর আগমন। তোয়াকে এ সময় এয়ারপোর্টে দেখে অবাক হয়। ওর ধারণা মতে তোয়ার এখন এখানে আর যাই হোক তীব্রের জন্য আসার কথা না। আর তীব্র যে তোয়াকে নিজের আসার কথা জানতে দিবে না তাও ঋদ্ধের জানা। বেশ গম্ভীরভাবে প্রশ্নসূচক দৃষ্টিতে তোয়াকে জিজ্ঞেস করল, ভাবি, আপনি এখানে? স্যার কি আপনাকে? আসলে আমার এক ফ্রেন্ডকে বিদায় জানাতে এসেছিলাম, কিন্তু ভাগ্যের চক্রে রায়হানের সাথে দেখা হয়ে গেল। ঋদ্ধ আর কিছু বলল না তোয়াকে। তোয়া, তুমি কিছু বলছিলে? তীব্র তোয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করে। তোয়া যেই তীব্রকে কিছু বলতে যাবে তখনই ঋদ্ধ বলে, স্যার অনেকটা জার্নি করে এসেছেন, হোটেলে চলুন। আপনার কথা মতো হোটেল বুক করেছি। অবাক হয় তোয়া। হোটেল কেন? জবাবে তীব্র বলে, যাতে তোমরা জানতে না পারো। যাই হোক, কি বলছিলে? তোয়া আবারও কিছু বলতে যায়। ঋদ্ধ তোয়ার কথা কেড়ে নিয়ে বলে, স্যার যখন দেশে ফিরেছেন তখন সব শুনতেই পারবেন। এতটা পথ জার্নি করেছেন, তাইয়ানের কথাও ভাবুন। তাইয়ানের কথা মনে পড়তেই দেখে তাইয়ান নেই। এদিক ওদিক তাকাতেই দেখে তাইয়ান দূরে বসে মনোযোগ দিয়ে কোনো কাজ করছে। ও তাইয়ানের দিকে এগিয়ে যায় আর ভাবতে থাকে তোয়া কিছু বলতে চায়, যা ঋদ্ধ বলতে বাদ সাধছে। দেশে আসার আগেও ঋদ্ধর কথা ভালো লাগেনি তীব্রের। কেমন জানি একটা অস্বস্তি হচ্ছে। বারবার মনে হচ্ছে সামথিং ওয়ান্টস টু রং, কিন্তু কি বুঝতে পারছে না। তবে ব্যাপারটা গুরুতর এবং সেটা তুরকে নিয়ে। তুরের কথা মনে হতেই বুকের মধ্যে একটা ব্যথার আভাস পেল। কতদিন পর দেখবে ও তুরকে, নিজের ভালোবাসার সেই মানুষ যাকে দেখার তৃষ্ণায় ছটফট করছে ওর চোখ দুটো, যাকে একবার ছুঁয়ে দেখার আশ সব সময় তাড়না করে বেড়ায় ওকে। স্বীকার করুক বা না করুক, হাজার অভিমান জমা থাকলেও তীব্র জানে তুরকে ছেড়ে ও ভালো নেই। তুরের সবকিছুতেই যে ওর আধিপত্য, আজও সেই আধিপত্যের স্বাদ তারা করে বেড়ায় তীব্রকে। তাই হয়তো ফিরতে চায়নি দেশে। যদি অবাধ্য মন আবার তুরকে নিজের বন্দিনী করতে চায়, কিন্তু তাহলে তো কথার খেলাপ হবে। কথাগুলো ভাবতে ভাবতে তাইয়ানের কাছে যায়। বেশ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কি ভাবছ? তাইয়ান আরও কিছুক্ষণ ভাবে, তারপর বলে, আগে ভেবে নেই তারপর বলবো। দরকার নেই, চলো। ছেলের হাত ধরে তোয়া আর ঋদ্ধর দিকে পা বাড়ায়। আর তখনই ঋদ্ধ তোয়াকে বলে, আপনি নিশ্চয় তুরের কথা বলতে যাচ্ছিলেন? অপরাধীর দৃষ্টিতে মাথা নাড়ায় তোয়া। দেখুন স্যার, অনেকদিন পর দেশে এসেছেন। যতটুকু বুঝেছি কোথাও না কোথাও তুরের জন্যই এসেছেন। তাই আপনাকে বলছি, প্লিজ ওনাকে কিছু বলতে যাবেন না, বরং নিজ চোখে দেখে অনুভব করতে দিন। তাতে যদি বুঝতে পারে কি করা উচিত। আপনারা তো আর কম ট্রাই করলেন না। নিশ্চুপ তোয়া। ওর নীরবতায় ঋদ্ধ আবার বলল, তুরের কথা জানলে স্যার ওকে ছেড়ে দেবেন না। আমি জানি স্যার ওর প্রতি ঠিক কতটা ফুটবল তা বলার অপেক্ষা রাখে না। তাই ওনার আমানত ওনাকেও বুঝে নিতে দিন। স্যার নিজেরটা যেমন বুঝে নিতে জানে, তেমনি কেড়ে নিতেও। ভালোবাসা আগলে রাখতে মাঝে মাঝে কঠোর হতে হয়, যা আপনারা পারবেন না। তাই যারটা তাকে তার মতো করে গুছিয়ে বুঝে নিতে দিন। তোয়া কিছু বলল না, মাথা নেড়ে সম্মতি জানালো। ঋদ্ধ ঠিক বলেছে, যারটা তাকেই বুঝে নিতে হবে। তোয়ার সম্মতিতে ঋদ্ধ একটা গভীর নিঃশ্বাস নিল। এতদিনে সে সফল হতে পেরেছে, তীব্রকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। তাই ও বাইরের দিকে পা বাড়ায়।
তোয়া তীরকে নিয়ে অগ্রসর হয়। তীব্র তাইয়ানকে নিয়ে ওদের ফলো করে। বড্ড দুষ্টামি করছে ছেলেটা। এবার এটাকে ওর মার কাছে ট্রান্সফার করতে পারলেই বাঁচে ভেবেই ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসে। এটা দেখে তাইয়ান বলে, এভাবে বোকার মতো হেস না। লোকে দেখলে আমার বদনাম হবে, ভাববে আমি একটা পাগলকে নিয়ে চলি। তাইয়ান চোখ গরম করে বাইরে বেরিয়ে দেখে ঋদ্ধ গাড়ির কাছে। তীব্র ওদের কাছে গিয়ে তাইয়ানকে গাড়িতে বসিয়ে দরজা লাগিয়ে তোয়াকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, কি বলতে চাইছিলে? তোয়া ঋদ্ধর দিকে তাকায়। ঋদ্ধ ইশারায় মাথা নাড়িয়ে বলতে নিষেধ করে, যা চোখ এড়ায় না তীব্রের। তবুও না বোঝার ভান করে জিজ্ঞাসুর দৃষ্টিতে জানতে চায়, কি বলছিলে? তোয়া নিজেকে সামলে নেয়। তারপর বলে, আজ তীরের জন্মদিন। একটা পার্টির আয়োজন করা হয়েছে, বিজনেস পার্টিও বলতে পারেন। আপনি যদি তাইয়ানকে নিয়ে আসতেন তাহলে? তীব্র চিন্তায় পড়ে যায়। তোয়া বুঝতে পারে, তাই তীব্রের ভাবনা শেষ হবার আগেই বলে, তুর আসবে না, হয়তো চাচা চাচি আসতে পারে, কিন্তু আপনাকে দেখে খুশি হবে। কথাটা যেন খটলা লাগল। তোয়ার মেয়ের জন্মদিন অথচ তুর আসবে না, এটা কিভাবে সম্ভব? তবুও ঠোঁটের কোনো সৌজন্যের হাসি ফুটিয়ে বলল, চেষ্টা করব। তারপর কোনো কথা না বলে বেরিয়ে যায়। তোয়া আপনমনে তাকিয়ে থাকে। সবকিছু ঠিক হবার একটা আশা উকি দিচ্ছে মনে। তখনই তীর তোয়াকে ঝাঁকিয়ে বলে, মা দাবেলা। মেয়ের দিকে তাকাতেই দেখে মেয়ে ইনোসেন্ট ফেস করে পুতুলের মতো দাঁড়িয়ে দুলছে। ও বসে মেয়ের দুগালে হাত দিয়ে কপালে চুমো দেয়। তারপর বলে, এই তো মা, চল। তখন থেকে মোবাইলটা বাজছে। বেশ বিরক্ত লাগছে, পারে না মোবাইলটা ভেঙে দিতে ইচ্ছে হচ্ছে। বিছানা এলোমেলোভাবে উপুর হয়ে শুয়ে হাতড়ে মোবাইলটা খোঁজার চেষ্টা করছে। এই সময় যে ঘুম ভাঙিয়েছে তাকে মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে হচ্ছে। কিছুটা হাতড়ে পেয়েও গেল মোবাইলটা। রিসিভ করে মোবাইলটা কানে ধরতেই ওপাশ থেকে প্রশ্ন করে, কিরে কই তুই? আসবি না নাকি? একে তো ঘুম ভাঙিয়েছে, তার উপর এরকম আদেশসূচক বাণী শুনে মেজাজটা খিচড়ে গেল। অত্যন্ত বাজঘাই গলায় ভয়ঙ্কর এক গালি দিল। তারপর আবার বলল, আমারে না খিচাইলে তোমাকে মজা লাগে না? এত চুলকানি লইয়া আমারে ফোন দিবার মানা করছি না। কাল রাইতের হ্যাংওভার এখনো কাটে নাই। ঘুমাইতাসি, যখন মন চাইব জামু। ওপাশ থেকে কিছু বলার আগেই কেটে দিল। তারপর মোবাইলটা সোফায় ছুঁড়ে আবার ঘুমিয়ে গেল। ওই মোবাইলের এখন বাজার সাহস নেই। ঋদ্ধ ওদের আলাদা গেস্ট হাউজে নিয়ে আসে। হোটেলে নিলে তাইয়ানের ভালো লাগবে না। তাইয়ান এখানের আবহাওয়া পরিবেশের সাথে অভ্যস্ত না। তাই তীব্র তাইয়ানকে জিজ্ঞেস করল, বাবাই তোমার কেমন লেগেছে? আমার তো ভালো লেগেছে। তীব্র জানে বাচ্চাদের উপর বড়দের প্রভাব পড়ে, তাই ও সবকিছুর পজিটিভ দিকগুলোই আগে তাইয়ানের সামনে রাখে। বাবার পছন্দ হয়েছে শুনে তাইয়ানের ভালোভাবে দেখে নিল। বাবাইয়ের যেহেতু পছন্দ, তাই পছন্দ হবার মানসিকতা নিয়েই সে চারদিক দেখল। আমারও খুব পছন্দ হয়েছে পাপাই। তারপর উৎফুল্ল মনে চারপাশটা দেখতে থাকে। তখনই তীব্র এসে ওকে কোলে তুলে নেয়। কি হল পাপাই? ছাড় আমাকে, আমি সবকিছু দেখব। এই জন্য তো কোলে তুলে নিয়েছি। জানি তো তুমি কত ভালো। এতটা জার্নি করে এসেছি, আমার সাথে ফ্রেশ হয়ে লাঞ্চ করে রেস্ট নিবে। কিন্তু পাপাই, কোনো বাট কিন্তু ওয়াট কি শুনতে চাই না। যা বলেছি তাই। পাপাই কান্না করে দিয়ে হাত পা ছুড়ছে। তীব্র হাসি দিয়ে ওকে নিয়ে বাথরুমে ঢুকে গেল। গোছল করে বাপ বেটা একসাথে তোয়ালে পরে বের হল।
তাইয়ান একটা মুডে আছে, আর তীব্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে। তারপর আবার শুরু হলো খুনসুটি। কিছুতেই গায়ে লোশন লাগাতে দেয় না। তীব্র জোর করে লোশন লাগিয়ে তৈরি হয়ে খেতে যায়। ঋদ্ধ সব ব্যবস্থা করে রেখেছে। তীব্র তাইয়ানকে খাইয়ে ওকে ঘুম পাড়ায়। তাইয়ানের মাথায় বিলি কাটতে কাটতে নিজেও কখন ঘুমিয়ে যায় বুঝতেও পারে না। মিসেস তাহমিনা মেয়ের রুমে গিয়ে দেখেন তুর শাওয়ারে। উনি দরজার ওপাশ থেকে বলে উঠেন, আজ তীরের জন্মদিন, তুমি কি যাবে? কোনো সাড়া নেই। তাই তিনি আবারও বললেন, মেয়েটা অনেক আশা নিয়ে বসে আছে, যদি যাস তো। তবুও কোনো আওয়াজ পেলেন না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে এলেন রুম থেকে। হে ব্রো, হোয়াটসঅ্যাপ? আরে রোহিত, অনেকদিন পর দেখলাম। দুজনে হাগ করে কুশল বিনিময় করল। রোহিতের পাশে নতুন একটা ছেলেকে দেখে শাম জিজ্ঞেস করল, ও কে ব্রো? ও উফ অফ, হাত দিয়ে নিজের চোখ ঢেকে এক্সাইট হয়ে বলল, ও আমার ফ্রেন্ড রামি। এখানে এসেছে তাই ভাবলাম আমাদের সাথে জয়েন্ট করুক। দ্যাটস গুড। হে শাম, রামি। দুজনে হ্যান্ডশেক করল। তারপর রোহিত রামিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা তুই ক্লাবটা ঘুরে দেখ, আমি একটু শামের সাথে কথা বলে আসছি। ওকে ব্রো। কিন্তু এখানে কি এক্সাইটিং কিছু পাব নাকি নিরামিষ? তাহলে আগেই বলে দিচ্ছি, চিল ইয়ার ঘুরে দেখ, ভালো লাগবে। শাম কথাটা বলতেই রোহিত তাল দিল। তিনজনের ঠোঁটে শয়তানি হাসি। রোহিত আর রামি দুজনে হাইফাইভ করে রামি দোয়াঙুল দিয়ে কিস করল। রোহিত চোখ মেরে ইশারায় যেতে বলল। তারপর শামের সাথে কোথাও চলে গেল। রামি ক্লাবটা ভালোমত দেখে নিল। বেশ ইন্টারেস্টিং, বোঝাই যাচ্ছে বেশ ভালোই মালদার পার্টি দিয়ে চলে। বাড়ির ছাদের উপরে এমন ক্লাব ভাবা যায় না। এটা শাম আর ওর বন্ধুদের। তবে ওদের টাকায় চলে না। এত টাকা নেই ওদের। ক্লাবটা বেশ বড় আর সাজানো। ওই যেমন থাকে সব কিছুই আছে, ড্রিঙ্কস, ড্রাগস, এভরিথিং। সব কিছুই ব্র্যান্ডেড। সব কিছু দেখে ভালোই লাগলো, কিন্তু ও তো অন্য কিছু চাই। তারপর দেখল কয়েকটা শর্ট অর্ড্রেসের মেয়ে নিজেদের মতো কাজে ব্যস্ত। কেউ ড্রিঙ্ক করছে তো কেউ অন্য নেশা। বোঝাই যাচ্ছে সবগুলো বড় লোকের বিগড়ে যাওয়া সন্তান। সে যে ভদ্র তা ঠিক নয়। তাই তো এখানে আসা। ও ওদের দিকে এগিয়ে গেল। হঠাৎ তার মনে হলো একটু দূরে ভিআইপি মানে স্পেশাল দিকটাই কেউ আছে। ও পাশ কাটিয়ে একটা গ্লাস হাতে নিয়ে সেখানে গেল। কিছুটা অবাক হয়ে গিয়ে সোফায় একটা মেয়ে চোখ বন্ধ করে পায়ের উপর পা দুলিয়ে শুয়ে আছে। এখানে মেয়েদের পরনে শর্ট ড্রেস হলেও মেয়েটি সাদা ঢিলে টি শার্ট আর 3/4 জিন্স পরে আছে। এক হাত মাথার নিচে, আরেক হাত হাতে অর্ধ পোড়া সিগারেট। পাশে থাকা টেবিলে ড্রিঙ্কসের বোতল আর একটা গ্লাসে রাখা কিছুটা ড্রিঙ্কস। অল্প একটু খাওয়া হয়েছে বোধহয়, এখন শুধু সিগারেট টানছে। বোঝাই যাচ্ছে মেয়েটার অন্যরকম অ্যাটিটিউড। বাকি সবার থেকে আলাদা। আর আলাদা হওয়ার কারণ আছে। মেয়েটিকে আগা মাথা পর্যবেক্ষণ করে নিল রামি। ড্রেসআপে ফিগার বোঝার কায়দা নেই, কিন্তু বেশ স্লিম মেয়েটি। তাই হয়তো। তবে চেহারা নেশা ধরানোর মতো। সরু চিকন পারফেক্ট সাঁচে আঁকা ঠোঁট, ফ্লাগবিহীন চিকন ভ্রুযুগল, খাড়া নাক, সাথে মসৃণ ফর্সা গাল। সবকিছু মিলিয়ে হিন্দি মুভির কোনো নায়িকার চেয়ে কম না। নিজের অজান্তেই রামির ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে ওঠে। মনে জন্ম নেয় নিষিদ্ধ চাওয়া। মুখ ফুটে বেরিয়ে আসে বিকৃত একটা শব্দ, উফস। বলেই সাথে সাথে ড্রিঙ্কে এক সিপ দিল। মেয়েটি তখনও চোখ বন্ধ করে পা দুলিয়ে যাচ্ছে। রামি ধীর পায়ে তার দিকে অগ্রসর হল।
মেয়েটির পায়ের কাছে গেলে পায়ের পাতার উপরের অংশে নজর পড়ে। অসম্ভব সাদা, ভিতরের রক্ত যেন বোঝা যাচ্ছে। এটা দেখে মেয়েটির মুখের দিকে তাকায়। মস্তিষ্কের একটাই ভাবনা আসে, এই মেয়ে এই পরিবেশের সাথে বেমানান। তার চেহারা যেন খাপ খাচ্ছে না তার এরকম আচরণে। রামি শয়তানির বাঁকা হাসি ঠোঁটে ফুটিয়ে তুলে মেয়েটির পায়ের উন্মুক্ত অংশে টাচ করে। হঠাৎ এমন অযাচিত স্পর্শে মেয়েটির তেমন চকিত হয় না, শুধু চোখটা খুলে ভ্রু কুঁচকে অযাচিত স্পর্শদাতার দিকে তাকায়। তারপর আবার নিজেকে স্বাভাবিক করে উঠে বসে, বা হাত সোফার উপরই অংশে দিয়ে সিগারেটে আরেকটা টান দেয়। মেয়েটির ভাবান্তর না দেখে মনে মনে খুশি হয় রামি। মেয়েটি আগা থেকে মাথা ওকে দেখে নেয়। কেমন একটা লোভাতুর দৃষ্টি। এই দৃষ্টি দেখে যেন একটা তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল মেয়েটির ঠোঁটে। যেন তার কাছে যায় আসে না, অভ্যস্ত সে। নিচের দিকে তাকিয়ে হাসি দিয়ে ঠোঁট বাঁকাল। তারপর রামির দিকে তাকিয়ে বলল, কি ব্রো, মেয়ে দেখলে খালি ছুঁয়ে দিতে ইচ্ছে করে নাকি? কিছুটা ভ্রু নাচিয়ে রামি একটা শয়তানি হাসি দিয়ে বলল, সবাইকে বললে ভুল হবে, তবে তোমার মতো গোলাপকে দেখলে ছুঁয়ে দিতে ইচ্ছে করা তো দোষের না। হুমম, তা ঠিক। কিছুটা ভাবনার মুখ করে, কিন্তু ব্রো তুমি কি জানো না গোলাপে কাঁটা থাকে, আর তা ছুঁতে গেলে কাঁটা ফোটার আশঙ্কা থাকে। কথাটায় যেন সায় পায় রামি। ও মেয়েটির আরেকটু কাছে এগিয়ে বলে, গোলাপকে স্পর্শ করতে যাব আর কাঁটার ভয় এড়ালে চলে, তাই নাকি? কাঁটায় ভয় লাগে না? হুমম। বলেই মেয়েটির দিকে হাত বাড়িয়ে ওর গাল স্পর্শ করতে চায়। মেয়েটি ওর হাতের দিকে তাকিয়ে টেবিলে থাকা ড্রিঙ্কসের বোতলটা দেখে নেয়। রামি কিছু বুঝে উঠার আগেই কাচের বোতলটা টেবিলে বাড়ি দিয়েই ভেঙে সরু অংশটা রামির বাড়ানো হাতের তারায় গুজে দেয়। এতটাই দ্রুত ঘটে যায় ব্যাপারটা যে রামি কিছু বুঝতেই পারে না। ও ভয়ঙ্কর এক চিৎকার করে বাম হাত দিয়ে কাচ ঢুকানোর হাতের কবজি চেপে ধরে। মেয়েটি সোফা থেকে উঠেই ওর হাঁটুর ভাঁজে একটা লাথি মারে। ও তৎক্ষণাৎ এক হাঁটু গেড়ে বসে পড়ে। রামির ভেঙে পড়া হাঁটুতে পা দিয়ে মেয়েটি বাম হাতে ওর চুলগুলো টেনে হাতের জ্বলন্ত সিগারেট ওর কানের গোড়ায় চেপে দেয়। রামি আবার চিৎকার করে সরাতে চায়। মেয়েটি নিভে যাওয়া সিগারেট ফেলে ডান হাত দিয়ে গাল চেপে ধরে বলে, বিনা অনুমতিতে তুরকে কেউ স্পর্শ করুক তুরের তা পছন্দ নয়। অযাচিত স্পর্শ আমি বেয়ার করি না। আর শোন, আরও জোরে চুল টেনে গোলাপকে ছুঁতে গেলে কাঁটাকে অভয় নয় তার বিষ মাপতে হয়। আর যদি কোনোদিন উইথাউট পারমিশন টাচ করতে আসিস তাহলে পরের বার টাচ করার কারণ পাবি না। বলেই একটা লাথি মারল রামির বুকে। মুখ থুবড়ে পড়ল। মেঝেতে পড়ে হাতের ব্যথা আর পোড়ায় কাতরাচ্ছে ও এতক্ষণে সেখানে সবাই জমা হয়ে গেছে। কিছুই হয়নি এমন একটা ভাব করে তুর প্যাক থেকে আরেকটা সিগারেট বের করে ধরায়। তারপর ধোয়া ছাড়ে। ওখানের কেউ তুরের এই কাজে অবাক হয় না, কিন্তু রামির জন্য মায়া হয়। এখানের সবাই জানে তুর কোনো ছেলেকে নিজের আশেপাশে দেখতে পারে না। সেখানে রামি নতুন তাই। তখনই শ্যাম আর রোহিত আসে। রামিকে এভাবে দেখে ছুটে ওর কাছে যায়। শ্যাম বুঝতে পারে কি হয়েছে, আর রোহিত ক্ষেপে যায় তুরের উপর। ওর তুরের দিকে এগিয়ে বলে, এখানে এসে সতী সাজা হচ্ছে তোকে আমি আজ। রোহিত ওর কাছে যাওয়ার আগেই তুর আরেকটা বোতল উঠিয়ে রোহিতের মাথায় আঘাত করে। রোহিতের মাথা কেটে রক্ত বের হতেই ও সেখানে বসে পড়ে। তুর ওকে একটা লাথি দিয়ে ফেলে দেয়। তারপর পায়ের শক্ত কেস দিয়ে মুখ চেপে ধরে। রোহিত ছটফট করলে জঘন্য ভাষায় গালাগাল শুরু করে তুর। ছেলেদের সাহস নেই তুরকে থামানোর। শ্যাম ইশারা করতেই মেয়েগুলো তুরকে ছাড়ায়। তুর তবুও ওকে আবারও মারতে যায়। শু বা
হারামির বা তোর সাহস কেমনে হয় আমারে এসব কথা কওয়ার? তোর বন্ধু রে ক, তারপর আরও অনেক গালাগালি। শাম দ্রুত ওদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। জানে না হলে তুরকে থামানো যাবে না। ওদের নিয়ে গেলে দেখে তুর রাগে ফোপাচ্ছ, শাম গিয়ে তুরকে শান্ত হতে বলে, তুর প্লিজ ঠান্ডা হো, ওদের পাঠিয়ে দিছি আমি। তুরের কাঁধে হাত রাখতে নিলেই তুর রাগী চোখে তাকায়। ও সরি, আসলে ওকে বলতে না দিয়েই। আরেকদিন যদি এইগুলারে এইখানে দেখি তাহলে মামা তোমার ক্লাবের হাত দুটো জোর করে। আচ্ছা ঠিক আছে, তুই শান্ত হো। তুর গিয়ে নিজের সোফায় বসে, তারপর আবার সিগারেটে টান দেয়। শাম হাফ ছেড়ে বাঁচে। বেশ কিছুক্ষণ পর শাম এসে দেখে তুর আবার সোফায় শুয়ে আছে। এত কিছু করে এমন ভাব যেন কিছুই হয়নি। ও একটা বিরক্তির শ্বাস নিয়ে তুরকে গিয়ে বলে, তুর কিছু টাকা দিতে পারবি? আসলে শু বা গুলা কি গেছে? হুমম, তবে বাড়ি না হাসপাতালে। এভাবে কেউ মারে? চাইছিলাম মাইরা ফেলমু, পুলিশে নিত তোরে। এই কথা শুনে তুর হাসিতে ফেটে পড়ে। ওই ভয় আমারে দেখাইস না। তোমার বিনা লাইসেন্সের ক্লাব অবৈধভাবে যে ড্রাগস বেচাকেনা করো তা যদি পুলিশ জানে কি হইব জানো? তাই আমারে। আচ্ছা বাদ দে, কিছু টাকা দে, যত লাগবো আমার কথা বলে নিয়ায়। সোফায় আগের মতো পা দুলিয়ে শুয়ে। আগের বার ঝামেলা বাধাই ছিল। আর টাকা দিব না বলে দিছে। এইটা শুনে তুর রেগে যায়। যদি না দেয় তাহলে কবি আমি আমু। টাকা দিব না কেন অয়? ওর বাপের টাকা। বা কথা কস। আচ্ছা, কত চামু? তোর ইচ্ছা। এখন ফ্যাস ফ্যাস করিস না, মজা লাগে না। শাম আর কিছু বলল না। শয়তানি হাসি ফুটিয়ে চলে গেল। এই জন্য এত কিছুর পর তুরকে কিছু না বলে ওকে আগলায়। তখনই একটা মেয়ে তুরকে বলে উঠে, এত টাকা কই পাস রে? যখন চায় নিয়ে নিতে বলিস। জামাই দেয়। তোর বিয়ে হয়েছে? মজা করছিস? বিশ্বাস না করলে নাই। তোর হাজবেন্ড তোকে এসবের জন্য এত টাকা দেয়। এসব করিস কিছু বলে না। বললে আমি শুনব কেন? আর আমার টাকা আমি নিই। ও কি বলবো? তোর টাকা মানে? ওনার যা চাই তা নিছে আর আমাকে আমারটা দিয়ে গেছে। কই গেছে? তোর লগে যে থাকতে পারবে না তা তো জানা। জাহান্নামের চুলায় গেছে। তুমি যাবি? আবার রেগে যায়। না থাক। তবে তোর জামাইরে তুই ছাড়ছস নাকি তরে ছাইরা আরেক মায়ার পিছে গেছে গা? এবার আর সইল না। গিয়ে মেয়েটার গলা চেপে ধরে। কই গেছে? কার লগে? তুই যাই না কি করবি? তুই যাবি? আরেকটা বাজে কথা কইলে ধাক্কা মেরে ফেলে দেয় নিচে। ঋদ্ধ তীব্রকে সবকিছু বুঝিয়ে অফিসে ফিরছিল তখনই ফোন আসে। ঋদ্ধ ব্লুটুথ দিয়ে কল রিসিভ করে গাড়ি চালাতে মন দেয়। হ্যাঁ বল। স্যার ওই ছেলেটা আবার টাকার জন্য এসেছে। বলছে তোর ম্যাম পাঠিয়েছে। ওর কথায় ঋদ্ধের গাড়ি থেমে যায়। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কত চাইছে? এবার একটু বেশি। কত? 5 লাখ। দিয়ে দেও। আর কিছু না বলে ফোন কেটে দেয়। তারপর কিছুক্ষণ স্টেয়ারিং এ মাথা দেয়। কিছুক্ষণ পর মাথা তুলে চোখে গ্লাস দেয়। তারপর আবার গাড়ি স্টার্ট দেয়। টাকা নিয়ে শাম হাসপাতালে যায়। ও যেতেই রামি হাইপার হয়ে যায়। রোহিত বেহুশ। ওই শালি আমাগো সাথে এত কিছু করলো আর তুই? আর কিছু বলার আগেই শাম রামিকে কষে থাপ্পড় মারে।
তারপর টাকার ব্যাগ ওর সামনে ধরে। রামি অবাক হয়ে যায়। এত টাকা! আর এই জন্য ওরে কিছু বলি না, বরং কেউ যাতে কিছু না করে তাই আগলাই। মাইয়ার বাপে কি অনেক ধনী? না হহ, ওর জামাই ডিরবোস দিছে বোধ হয়, লগে নিজের সম্পদও। আর তাই ওরে ভাঙ্গাইগা চুইরা খাই। তাই তো কই এরকম একটা মাইয়া হাতের কাছে পাইয়া ছাইরা দেশ কেমনে? কি যে কষ! ক্ষণিকের মজার লাইগা সোনার ডিমপাড়া হাঁস জোবাই দিমু। শালা ভালোই ধান্দা করছ, বিদঘুটে হাসি দিয়ে। আরে আমি তো কিছুই না, আমার চেয়েও বড় একটা আছে। আমি তো উপরই খাই, কিন্তু সালায় সব চায়। কে? রিদাম, তুরের বিএফ বোধ হয়। সালায় ছায়ার মতো লাইগা থাকে। বিয়া করতে চায় তুররে, তাই পটাই তাসে। তুর শুধু ওই পোলার লগেই থাকে। যে মাইয়া, ওরে বিয়া? তাহলে এসআর কোম্পানির তুরের শেয়ার আর তুর দুইটাই ওর। সালায় পাক্কা ফাজিল, কিন্তু তুরের কাছে ভাজা মাছ খাইতে জানে না। কিছু হইছে ওগো মধ্যে? জানি না, হইলে আমার কি? তুর যতদিন আমার হাতে আছে ততদিন নিজেরটা গুছানোই ভালো। দুজনেই হেসে উঠে। অনেকের মনে অনেক প্রশ্ন। চলুন ঘুরে আসি একটু অতীতে। তীব্র চলে যাওয়ার 1 বছরের মাথায় তুর সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তীব্রের কথা মনে থাকলেও বেবির কথা না। সুস্থ হওয়ার পর সবসময় মন মরা থাকত। তাই ওর বাবা ওকে নামকরা ভার্সিটিতে ভর্তি করায়। তুর ও নিজের স্বাভাবিক লাইফে ফেরে, কিন্তু ভালো থাকতে পারে না। সেই ভার্সিটির কিছু মাদকাসক্ত মেয়েদের পাল্লায় পড়ে। যেহেতু ও মানসিক চাপে ছিল তাই ওরা সহজেই তুরকে ঠেলে দেয় অন্ধকার জগতে। প্রথমে ওর বাবা মা কেউ বুঝতে পারেনি, কিন্তু যখন তুরের মাঝে চেঞ্জ দেখল তখন ব্যাপারটা ভাবায়। তারা যখন বুঝতে পারে পরিস্থিতি হাতের বাইরে, তারপর তুর ওনাদের কাছ থেকে টাকা নিতে থাকে। কিন্তু যখন তারা মেয়েকে বোঝাতে চায় তখন ঘটে বিপত্তি। তুর ওনাদের কথা শোনে না, বরং আরও বিগড়ে যায়। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় তীব্রের দেওয়া প্রপার্টির কথা মাথায় আসে। সেটা তুর গ্রহণ করে। এই ভেবে তীব্র তুরের থেকে যা নিয়েছে তার দাম। ঋদ্ধের কাছে গিয়ে টাকা চাইলে ও অবাক হয়, কারণ তুর আর যাই হোক তীব্রের টাকা নেওয়ার মানুষ না। প্রথমে কিছু না ভাবলেও যখন দেখল দিন দিন তুরের টাকার পরিমাণ বাড়ছে তখনই ও ব্যাপারটা দেখে। আর যা বুঝতে পারে তাতে ও টাকা বন্ধ করে দিলে তুর এমন সিন ক্রিয়েট করে যে ও বাধ্য হয়ে টাকা দেয়। আর তুরের জন্য ওর বাবা মা সবার জীবন বিষিয়ে যায়। এই অবস্থায় তুরকে কেউ কন্ট্রোল করতে পারেনি। সব কিছুই ট্রাই করেছে, কিন্তু তুর আরও খারাপের পথে গেছে। তাই সবার শেষ ভরসা তীব্র। যদি ওকে কেউ ভালো বানাতে পারে তবে সে তীব্র। তাই সবাই ঋদ্ধর কাছে তীব্রের ঠিকানা জানতে চায়, কিন্তু ঋদ্ধ জানে না বলে সাফ না করে দেয়। তীব্রের আর ওর ছেলের লাইফে কোনোভাবেই যেন তুরের ছায়া দেখতে চায় না ঋদ্ধ। তাছাড়া তীব্র যখন এখানে ছিল কয়েকজন বাদে ওদের ফ্যামিলি থেকে অনেক অপমান সহ্য করেছে তীব্র। সেই রাগ থেকে আরও বলেনি। কিন্তু মাঝে তুরের বাবা অসুস্থ হয়ে পড়ে ওর জন্য। সেদিন ওদের অবস্থা আর তুরের উপর রাগে তীব্রকে দেশে আনার সিদ্ধান্ত নেয়। তাছাড়া তুরের সাথে থাকা ছেলেটা বিজনেসে নাক গলিয়েছি কয়েকবার, আর এই জন্য ডেকেছে তীব্রকে। তবে তুরের নয়, বরং কয়েকটা মানুষের জন্য। সন্ধ্যা নেমে আসে ধরণীর বুকে। তুর তখনও ক্লাবে বসে আছে। বাসায় কখন ফিরবে ইয়াত্তা নেই। আজকে তেমন ড্রিঙ্কস করেন তুর। ভালো লাগছে না, বারবার ড্রিঙ্কসের গ্লাসটা দেখছে। অদ্ভুত লাগছে আজকে। তখনই রিদাম নামের ছেলেটা আসে। তুরকে দূর থেকে খানিকক্ষণ পর্যবেক্ষণ করে। হাই তুর,
ওকে দেখে তুর উঠে বসে। রিদাম এসে ওর পাশে বসে। কি হলো? কি ভাবছ? কিছু না রিদাম, ভালো লাগছে না, বোর হচ্ছি। ডান্স ক্লাবে যাবে? অনেকদিন হলো যাওনি, একটু চিল করতে পারবো। ওকে, বাট একটু রাইডে যাব। ওকে বেবি, যেমন তুমি চাও। আমরা বাইকে ঘুরেই না হয় নাইট ক্লাব যাব। ওকে চল। তুর কালো একটা জ্যাকেট পরে নেয়, তারপর বেরিয়ে আসে। বাইকে উঠতে নেয় তখনই ওর ফোনটা বেজে উঠে। প্রচণ্ড বিরক্ত হয় ও। মোবাইল তুলে দেখে তোয়ার ফোন। ও কেটে দেয়, কিন্তু আবার কল দেয় ও। এটা দেখে রিদাম বলে, কে? তোয়া, তোমার চাচাতো বোন। হুমম, তাহলে ফোন ধর, নাইলে বারবার বিরক্ত করবে। আসলে আজ ওর মেয়ের জন্মদিন, মা বলেছিল। তীরের, ওই, তুমি যাবে? প্লিজ রিদাম, আমাকে বল না, আমার এসব জায়গায় যেতে ভালো লাগে না। কিন্তু প্লিজ। আচ্ছা, আপনি যা চান। রিদামের মুখে শয়তানির হাসি। আর তোয়ার কলে ও বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রাখে। ফোন উঠালেই অ্যাডভাইস করে, বিরক্ত লাগে তুরের। তারপর রিদামের সাথে বাইকে উঠে চলে যায়। সন্ধ্যা 7টা। তীব্র তাইয়ানকে নিয়ে তীরের জন্মদিন পার্টিতে যাচ্ছে। তীব্র অবশ্য যেতে চায়নি, কিন্তু তাইয়ান জন্মদিনের পার্টির কথা শুনে লাফিয়েছে। আর তাও আবার ঋদ্ধর আশকারায়। ঋদ্ধ তাইয়ানকে জন্মদিনের পার্টিতে যাবার কথা বলেছে। আর তাই তাইয়ান বাবার কাছে গিয়ে বায়না করেছে যাতে ওকে নিয়ে যায়। ছেলের কোনো আবদার ফেলে না তীব্র। জন্মদিনের পার্টিতে যেতে চেয়েছে, অন্যায় তো কিছু চায়নি। তাই নিজের অনুভূতি পাশে ফেলে ছেলেকে নিয়ে তোয়ার বাড়িতে যায়। গাড়িতে বসে তীব্র ল্যাপটপে কাজ করছে। তাইয়ান এতক্ষণ পাজেল নিয়ে খেললেও এখন গাড়ির বাইরের দিকে তাকিয়ে নিজের দেশটাকে দেখছে। এতদিন ভিন্ন দেশে সবকিছু সাজানো গোছানো পরিপাটি দেখেছে, যাতে সবকিছুতেই আভিজাত্যের ছোঁয়া ছিল। পরিপক্ক পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, নকশা খচিত আভিজাত্যপূর্ণ বাড়িঘর, আদর্শ নগরায়ন। আর একরকম চেহারার অনেক মানুষ। কিন্তু এখানে ব্যাপারটা ভিন্ন। বিভিন্ন চেহারার মানুষ, ধুলোময় পরিবেশ। সব কিছু যেন ছন্নছাড়া ভাবে বেড়ে উঠেছে। এর আগে এমন কিছু দেখেনি তাইয়ান। রাতের পরিবেশে নিজের দেশের সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছে। গাড়ির সিগন্যালের মধ্যে পড়তে তাইয়ান গাড়ির কাচ নামায়। বাইরে উকি দেয়। বেশ বড় বড় গাছ রাস্তার পাশে, যার গোড়ায় সাদা রং করা। ওদের গাড়ির থেকে অনেকটা দূরে গাছের নিচে একটা টং দোকান দেখা যাচ্ছে। তার পাশেই একটা লোক ঠেলায় করে বাদাম, বুটসহ নানা রকম ভাজা বিক্রি করছে। ঠেলার মাঝে টিপটিপ করে কুপি জ্বলছে। রাস্তায় লাইটগুলো জ্বলছে, কিন্তু গাছের নিচে থাকা দোকানগুলো আলোকিত করতে পারছে না। তাইয়ান অবাক হয়ে ব্যাপারগুলো খেয়াল করছে। তখনই টং দোকানের সামনে প্রচণ্ড গতিতে একটা বাইক থামে। তাইয়ান ব্যাপারটা বোঝার চেষ্টা করে। দূর থেকে তাই তাদের স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাইয়ান আরও গভীরভাবে খেয়াল করে দেখল, বাইক থেকে দুটো ছেলে নামছে। কিন্তু পরক্ষণের বুঝল পিছনের জন মেয়ে, কারণ তার সিল্কি চুলগুলো ঝুঁটি বাঁধা। ছেলেটা দোকানে নেমে কিছু একটা কিনল। কি নিল? পরক্ষণেই তাইয়ান বুঝতে পারল ছেলেটা সিগারেট কিনেছে, কারণ সে সেখানের একটা লাইটার দিয়ে তা জ্বালাল। পরের ব্যাপারটা আরও অদ্ভুত লাগে তাইয়ানের, কারণ ছেলেটা মেয়েটাকে সিগারেট বাড়িয়ে দিল। তাইয়ান কোনোদিন ওর পাপাইকে সিগারেট খেতে দেখেনি। অন্যদের যখন দেখত পাপাই বলেছে এগুলো ভালো না। তাই ও তীব্রকে ডাকে, পাপাই পাপাই। তীব্র ছেলের ডাকে ল্যাপটপ বন্ধ করে ওর দিকে তাকায়।
তারপর একটু বিরক্ত হওয়ার রাগী মুড নিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি বলেছিলে না যারা ভালো তারা সিগারেট খায় না। ছেলের কথায় অবাক হয় তীব্র। হঠাৎ করে এমন প্রশ্ন কেন করল তাইয়ান? ও কিছুটা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ, কিন্তু কেন পাপাই? ওই দেখ, টং দোকানের দিকে ইশারা করে। ওখানে একটা ছেলে নিজেও সিগারেট খাচ্ছে, আরেকটা মেয়েকে দিচ্ছে। তীব্র বাইরের দিকে এটা দেখে। ছেলেটার চেহারা লাইটের দিকে থাকার কারণে বোঝা যাচ্ছে, কিন্তু মেয়েটার না। তীব্র বেশ বিরক্ত হয়ে জানালার গ্লাস তুলে দিল। তাইয়ানের কপাল চুমো দিয়ে বলল, সব সময় ভালো কিছু দেখতে হয়। যদি খারাপ কিছু দেখ তাহলে সেটা শুধরানোর চেষ্টা করতে হয়। আর যদি তা তোমার আয়ত্তে না থাকে তবে সেটা ইগনোর করা উচিত। বুঝলে? তুমি এখন ছোট, তাই ওগুলো না দেখাই ভালো। যারা বুদ্ধিমান বাচ্চা তারা এমনই করে। আচ্ছা। নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে চায় তাইয়ান। তার মানে পাপাইয়ের কথা মানতে হবে। কারণ বুদ্ধিমান বাচ্চারাই পাপাইয়ের কথা শোনে। ভালো কাজ করে। গুড। তীব্র আবার ল্যাপটপে হাত দিতে যাবে। তার আগেই তাইয়ান বলে উঠল, পাপাই তুমি কি এখনো কাজ করবে? ছেলের কথায় ওর দিকে তাকিয়ে কেন জিজ্ঞেস করে? উত্তরে তাইয়ান বলে, আমার না খেলতে ভালো লাগছে না। ওর কথায় তীব্র হেসে উঠল। তারপর সব কাজ রেখে তাইয়ানকে কোলে নিয়ে বলল, আচ্ছা, তার চেয়ে বড় আমরা দুজনে বরং রাস্তা বর্ণনা করতে করতে যাই। কথাটা শুনে বেশ খুশি হল তাইয়ান। তীব্র ওকে কোনটা কোনো রাস্তা? কি নাম? কোথায় কি আছে? সবকিছু হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে বলে। একটা সময় মন খারাপের একাকিত্বতা দূর করতে ড্রাইভিং করত এই সব রাস্তায়। 5 বছরের রূপটা বদলেছে, কিন্তু তৃপ্তি সেই আগের মতোই আছে। নিজের অস্তিত্ব হারায়নি এই পরিবেশ। ছেলেকে সবকিছুর বর্ণনা দিতে দিতে নিজ গন্তব্যে চলল তীব্র। কি হল, তোর ধরছ না যে? হ্যাঁ, কিছু বললে? নিজের মনে কিছু একটা ভাবছিল তোর। রিদামের কথায় ওর ঘোর ভাঙে। তখন থেকে ধরতে বলছি, কিন্তু তুমি নিজের ভাবনায় ব্যস্ত। কি ভাবছ? তখন থেকে দেখছি মন নেই তোমার। শরীর খারাপ দেখি। তুরের কপালে হাত দিতে নেয়, কিন্তু তার আগেই তুর নিজের হাত ওর সামনে দিয়ে ওকে থামতে বলে, প্লিজ রিদাম, আগেও বলেছি অযথা কেয়ারিং আমার জন্য দেখাবে না। ভালো লাগে না আমার। আমি ঠিক আছি। বেশ বিরক্ত নিয়েই বলল কথাটা। অন্যদিকে ফিরে নিজের অস্থিরতা দূর করার চেষ্টা করল। কেন জানি আজ ওর অদ্ভুত লাগছে। কিছুই ভালো লাগছে না। ভেবেছে বাইরে এসে ঘুরলে বোধহয় অস্থিরতাটা কমবে, কিন্তু না, আরও বেশি অস্থির লাগছে। বারবার মনে হয় কিছু একটা ঘটতে চলেছে আজ, যা ওর অবচেতন মন বলতে চাইলেও মস্তিষ্ক বুঝতে পারছে না। আর ওদিকে রিদামের মাথায় যেন আগুন জ্বলছে। ইচ্ছে করছে তুরকে কুচি কুচি করে নদীতে ভাসিয়ে দেয়। 3 বছর ধরে ওর পিছে পড়ে আছে। কোনোদিন কোনো মেয়ের পিছনে এতটা টাইম দেওয়ার কথা ভাবেনি। কিন্তু এই মেয়েটা এতদিনে কাছে যাওয়া তো দূর, হাত ধরার পর্যন্ত সুযোগ পায়নি। অরিঙ্ক করে এতবার মাতাল হয়েছে, কিন্তু নিজেকে এমনভাবে সামলেছে তা বলার মতো না। কথায় আছে না, যাতে মাতাল তালে ঠিক, সেরকম কিছু মনে হয় ওকে। মাঝে মাঝে তো মনে হয় তোর ইচ্ছে করেই বেশি ড্রিঙ্ক করে না বাইরে, আর না ওদের সাথে রাতে বেশিক্ষণ থাকে। যেদিন ওকে বেশি ডিপ্রেস লাগে সেদিন বাইরে থেকে ড্রিঙ্ক বাসায় নিয়ে যায়। বাবা মায়ের অবাধ্য, তাই কি বলবে না বলবে তা নিয়ে মাথা ব্যথা নেই। তবুও রিদাম ওর পিছে পড়ে আছে শুধুমাত্র টাকার লোভে। কোনোভাবে ওকে কবজা করে বিয়ে করতে পারলেই কেল্লাফতে। সেই ইচ্ছায় ও বসে আছে।
কিন্তু কিছুতেই তুরকে রাজি করাতে পারছে না, আর ওকে প্রেশার দিতেও পারছে না। তাহলে ওর লস। এখন যা পায় তাও পাবে না। তাই অতিরিক্ত লোভের আশায় তাতি নষ্ট করতে চায় না। ঠান্ডায় মাথায় তুরের সব কথা শোনার চেষ্টা করে। এই সব ভেবে আবার সিগারেট বাড়িয়ে দেয় তুরের দিকে। তুর সিগারেটটা নিতে গিয়েও নেয় না। কি হলো? ইচ্ছে নেই। কথাটা শুনে ভ্রু কুচকায়। তুরের এরকম অনীহার কারণ খুঁজে পায় না। কেন? খানিকটা উদাসীনতা নিয়েই না বলার মতো করে বলল, এমনি। রিদম কিছুটা ভেবে, আচ্ছা তাহলে ক্লাবে চল। মুড ফ্রেশ হয়ে যেতে পারে। না হহ, কোথাও যেতে ভালো লাগছে না। তাহলে আমাকে বাসায় দিয়ে এসো। আমি বাসায় যাব। রিদম কিছু বলতে যাবে তার আগেই একটা কল এলো। কল আসতেই ও অন্যদিকে চলে গেল। কথা শেষ করে এসে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে বাসায় দিয়ে আসছি। তুর আর কথা বাড়াল না। রিদম বাইকে উঠে বসে হেলমেট পরতেই তুর উঠে বসল। বাইকে স্টার্ট দেওয়ার আগে রিদম বলল, বাসায় ফিরতে অনেক টাইম লাগবে তাই না? কেন? গম্ভীর গলায়। আসলে আমাকে একটু যেতে হবে। আমি তোমাকে ওখানে গিয়ে গাড়িতে তুলে দিলে ম্যানেজ করতে পারবে। তুর কিছুক্ষণ ভেবে বলল, এত কষ্ট করতে হবে না। তুমি যাও, আমি নিজেই যেতে পারব। বাইক থেকে নেমে গেল। রিদম কিছু বলতে যাবে তার আগেই একটা সিএনজি ডেকে তাতে চড়ে বসল। রিদমকে আর কথা বলার সুযোগ দিল না। বড্ড বেশি বিরক্ত লাগছে রিদমের সাথে কথা বলতে। তখন থেকে যাওয়ার কারণ খুঁজছিল। রিদম যাওয়ার কথা বলাতে আর সময় নিল না। আর তুরের উমন বিহেভে রিদমের রাগটা যেন আরও বেড়ে গেল। রাগে গজগজ করতে করতে ও চলে গেল। তুর সিএনজির দরজার সাইডে মাথা দিয়ে বেখেয়ালিভাবে বাইরেটা দেখছিল। কি ভাবছে বলতে পারবে না, তবে কিছু একটা ভাবছে। সিএনজি ড্রাইভার তুরকে কোথায় যাবে জিজ্ঞেস করলে তুর আপনমনে তোয়ার বাড়ির ঠিকানা বলে। সিএনজি ড্রাইভার তুরকে তোয়ার বাড়ির সামনে এনে দেয়। আফা আইসা পড়ছি। ড্রাইভারের কথায় ঘোর ভাঙে তুরের। ও বাইরে তাকাতেই রেগে যায়। আপনি এখানে নিয়ে এলেন কেন? আপনি তো বললেন। আমি বলেছি মানে? কিছুটা থেমে যায়। বেখেয়ালে বলেছে হয়তো। আফা, কি করমু? অন্য কোথাও নিয়া যামু? তুর বলতে ধরে নিয়ে যেতে। আবার কি মনে করে থেমে যায়। বাড়িটার দিকে তাকাতেই দেখে সাজানো। লাগবে না, আমি নেমে যাচ্ছি। তারপর তুর নেমে লোকটাকে ভাড়া মিটিয়ে দেয়। তারপর কিছুক্ষণ গেটের বাইরে দাঁড়িয়ে থেকে দরজার ভিতর প্রবেশ করে। কিন্তু কি মনে করে আবার বেরিয়ে যেতে নিলেই কেউ এসে আটকে দেয়। পিলে চমকে উঠে তুরের। কিরে চলে যাচ্ছিস কেন? পিছনে তাকিয়ে দেখে তোয়া। বেশ ইতস্তত হয়ে পড়ে। তারপর বেশ ঝাঝালো কণ্ঠে বলে, ভুল করে এসেছি, চলে যাচ্ছি। আলতো হাসে তোয়া। ভুল করে যখন চলেই এসেছিস তাহলে থেকে যা। চুপ করে আছে। থাকতে ইচ্ছে করছে। কোথাও তো শান্তি পাচ্ছে না। এখানে এসে যদি একটু শান্তি পায়। দেখতে ক্ষতি কি? কিন্তু বাধছে কোথাও তোয়াকে বলতে। সেটা তোয়া বুঝল। প্লিজ আয়। আমার এমনিতে কেমন লাগছে জানি তোর ভালো লাগবে না, তবুও প্লিজ। আচ্ছা, কিন্তু আমাকে এই ড্রেসে দেখলে রাগী কণ্ঠে তোয়া খুশিতে গদগদ হয়ে দ্রুত বলে উঠল, আমি তোর ড্রেস আনিয়ে রেখেছি। ভ্রু কুচকালো তুর। না মানে আমি একটা ড্রেস আনিয়েছিলাম, কিন্তু সেটা ফিট হয়নি। তোর হয়ে যাবে। তুর কোনো রিয়েক্ট করল না। সামনে হাঁটতে শুরু করল। আমি জানি তুই নিজেকে খারাপ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিস।
সবাই তোকে খারাপ ভাবুক তাই তুই চাস, আর এই জন্য এত কিছু। তুই এখনই পুরোপুরি নিজেকে বদলাতে পারিসনি। কোথাও না কোথাও আগের সে তুর রয়েই গেছে। তোয়া তুরকে নিয়ে নিজের রুমে যায়। তুরকে পরার জন্য হলদেকমলেটে রঙের একটা লেহেঙ্গা দেয়, যা দেখে তুরের মাথা গরম হয়ে যায়। ও মেয়েদের কাপড় পরা কবে ছেড়েছে মনে নেই। ও কিছু বলবে তার আগেই তোয়া বলে, প্লিজ না করিস না। আমার অন্য ড্রেস তোর মাপের হবে না, প্লিজ। তুর আর না করল না। ওয়াশরুমে গিয়ে হালকা শাওয়ার নিয়ে লেহেঙ্গা পরে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে এলো। আয়নার সামনে দাঁড়াতেই যেন কোথাও হারিয়ে গেল। অনেকদিন পর নিজেকে এরূপে দেখছে। অদ্ভুত লাগলেও কেন জানি রাগ লাগছে না। তোয়া ওকে সাজাতে আসলে এটা বেশি হয়ে যাচ্ছে। আলতো হাসে তোয়া, কিছুবলে না, জানে এখন কিছু বললে রেগে যাবে। যেহেতু তুর অমনিতেই ফর্সা তাই আর তেমন কিছু দিল না, শুধু চোখে গাঢ় কাজল আর ঠোঁট হালকা ভিজিয়ে দিল। চুলগুলো ফুলিয়ে ছেড়ে দিল কার্ল করে, হালকা অর্নামেন্ট পরিয়ে দেয়। তুরের রাগ লাগছে কিন্তু না করতে পারছে না। সাজানো হয়ে গেল। তোয়া খুশিতে গদগদ হয়ে বলল, কেমন লাগছে? একটু বেশি বাড়াবাড়ি। সং সাজানো হচ্ছে, ডং যত সব, বলেই বেরিয়ে যায় তুর। এটা দেখে তোয়া তাচ্ছিল্যের হাসি হাসে। তোর তীব্র এখানে আছে তুর। আমি জানতাম তুই আজকে আসবি। আমি চাই ভাইয়া তোকে এই রূপে দেখুক যে রূপে সে তোকে চায়। ভালোবাসার রূপটাই না হয় আগে দেখুক, ঘৃণার পার্ট পরের জন্য তোলা থাক। এদিকে তীব্র তাইয়ানকে কোনোভাবেই সামলাতে পারছে না। পার্টিতে এসে যেন বাদরের বড় ভাই হয়ে লাফাচ্ছে। বারবার শান্ত করার চেষ্টা করলেও হচ্ছে না। এরকম বাদর ছানার মতো লাফাচ্ছ কেন? বাদর ছানা তাই। খিলখিলিয়ে হেসে তীব্র বুঝল ছেলের হাসির মানে। অপমান ওকে নয় নিজেকে করেছে। পাপাইয়ে মন করো না, তুমি বরং খেয়ে নেও। তোমার খিদে পেয়েছে। না পায়নি, আমি তোমার মতো না। তাইয়ান চোখ গরম করে। আজব, না পেলে মিথ্যে বলবো। তাও ঠিক। আচ্ছা তাহলে ওদের সাথে খেল, না হলে তোমার পিচ্চি লাল ডলের সাথে খেল। তীব্রের কথায় ও তীরের দিকে তাকায়। লাল ফ্রক পরে আছে, ওর সাথে কি খেলব? খেলতে গেলেই খামচি দেবে? আচ্ছা, তুমি তাইলে আদর করে দিও। তাইয়ান কিছুক্ষণ ভাবল। আচ্ছা বলেই দৌড়। তীব্র ওর দৌড় দেখে হেসে দিল। যাক বাবা, সামলানো গেল। কিন্তু যা বুঝলাম কষ্ট করে আর ছেলের বউ আর খুঁজতে হবে না, বলেই হেসে উঠে। তারপর চলে গেল এতদিন সবার সাথে দেখা করতে। ওদিকে তাইয়ান দৌড়াতে দৌড়াতে কারো সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। যার সাথে ধাক্কা খায় সেও। তখনই তাইয়ানের উপর মানুষটি চেঁচিয়ে উঠে, এই কে রে? বিনা মেঘে বজ্রপাত করলি? তাইয়ান উঠে দেখে পাটকাঠির মতো চিকন একটা মেয়ে। মেয়েটি অন্য কেউ নয় তুর। পার্টিতে একপাশে দাঁড়িয়ে মুখে সেন্টার ফ্রেশ চিবোচ্ছিল। পার্টিটা তায়ানের বাড়ির বাগানে করা হয়েছে, তাই উল্টো দিক থেকে দৌড় দেওয়ার ফলে নিজে তো পড়েছে, সাথে তুরকেও। এই পিচ্ছি, এটা কি অলিম্পিকের 200 কি দৌড় প্রতিযোগিতার ময়দান যে টেম্পুর মতো দৌড়াচ্ছিস? মানুষ দেখে চলতে পারিস না? তুরের কথায় তাইয়ানও রেগে যায়। এরকম তালপাতার সিপাহীর মতো মানুষকে কেউ চোখে দেখে? এই কি বললি? বেশ রেগে। শুনতে পাও না নাকি কালা? অসভ্য ছেলে, কানের নিচে একটা দিলে বুঝবি। একে তো ফেলে দেওয়া, তার উপর আমাকে ইনস্ল্যাট হচ্ছে। আমার বয়ই গেছে। প্রচণ্ড রেগে যায় তোর। দেখ, ভালোভাবে বলছি,
না শুনলে কি করবে? খামচি দেবে? দিলে দেও। তুমি খামচি দিলে আমিও ছেড়ে দেব না। হ্যাঁ, তাই দেব। কি করবি তুই? শোন, মাথাটা একটু নিচে নামাও, তারপর বলছি। হাত দিয়ে ওকে মাথা নিচে নামাতে ইশারা করল। তুর কিছুটা ভ্রু কুঁচকাল, কিন্তু ছেলেটা কি করবে তা জানার ইচ্ছে হল। তাই ও ইতস্তত হয়ে বসে পড়তেই তাইয়ান বাবার শেখানো যুদ্ধে জেতার অব্যর্থ অস্ত্র হিসেবে তুরের গালে কিস করল। এটা দেখে ভীষণ চমকাল তুর। ও ভ্রু কুঁচকে তাইয়ানের দিকে তাকিয়ে বলল, এটা কি ছিল? তাইয়ান দুলতে দুলতে বলল, বাবা বলেছে গার্লসরা আদর করার জিনিস। তুমি তো গার্ল, তাই খামচি দেওয়ার কথা শুনে আদর করে দিলাম। পিচ্চির মুখে কথাটা শুনেই পিলে চমকে উঠল, কারণ এই কথাটা তীব্র বলত। যখন ও ভয় পেয়ে দূরে সরে যেত তখন। কি হল? কিছু না। বিরক্ত হয়ে তারপর বিড়বিড় করে বলল, ছেলে যে আওয়ারা বাপটা না জানে কি? উইটা তো মনে হয়। কি বিড়বিড় করছ? এই যা ত যা, পাকনা পোলাপাইন। ভেংচি কাটে তাইয়ান। খাওয়া দাওয়া করো না? বাবা খাইয়ে দেয় না। এরকম রোগা কেন? বাতাস আসলে তো উড়ে যাবা। কেমন একটা কঙ্কাল লাগছে। এই শোন, আমি না ঠিক আছি। এমন হব না তো কেমন হব? তাইয়ান হাসল, তারপর বলল, ওই রকম। ওদের দেখতে সুবিধা। তুর তাকায় দেখে প্রচণ্ড মোটা একটা লোক। তুর খেপে যায়। আমি ওরকম হব না করেছে কেউ। ওনাকে তোমার চেয়ে সুন্দর লাগে। তবে রে, বলেই তাইয়ানের পিছনে দৌড় দেয়। হঠাৎ করেই তাইয়ান পড়ে যেতে নেয়। তার আগেই তুর ওকে ধরে বসে পড়ে। আর সঙ্গে সঙ্গে তাইয়ান ভয়ে চোখ বন্ধন করে জড়িয়ে ধরে মায়ের গলা। তুরের গলা ধরতেই তুর যেন স্তব্ধ হয়ে যায়। অদ্ভুত এক অনুভূতি জাগে, যেন এই স্পর্শ ওর চেনা, খুব চেনা। অন্যরকম এক অনুভূতি জাগে তুরের মনে। এতক্ষণের ছটফটানি অস্থিরতা যেন এক নিমিষেই কোথাও মিলিয়ে যায়। তুর নিজের অজান্তেই তাইয়ানকে দুহাতে জড়িয়ে বুকে আঁকড়ে ধরে। অতৃপ্ত স্বাদের অনুভূতি হয়। তাইয়ান ও যেন ওকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। নিজের অজান্তেই তুরের চোখে পানি গড়িয়ে পড়ল, যেন বহুল কাঙ্ক্ষিত কিছু পেয়েছে, যার অপেক্ষায় ছিল ও। ও আরও শক্ত করে তাইয়ানকে আগলে নেয়। কিছুক্ষণ পর তাইয়ান তুরকে ছাড়িয়ে নিতে চায়। তুর প্রথমে ছাড়ে না। অন্য এক অনুভূতির শিকার। পরে তাইয়ান ওকে ছাড়িয়ে বিরক্তি নিয়ে বলে, আমি ইচ্ছে করে ধাক্কা দেয়নি। সো সরি এবং থ্যাংক ইউ। তুর আর কিছু বলতে যাবে, তার আগেই তাইয়ান ওকে ছাড়িয়ে দৌড় দেয়। তুর ওকে ধরতে গিয়েও পারল না। ও যাওয়ার পর কান্না থামানোর মতো করে নিজের হাত দেখল, যেন ওর প্রিয় কোনো জিনিস ওর থেকে দূরে চলে গেল। জানে না ছেলেটা যাওয়ার পর অস্থিরতাটা যেন বেড়ে গেল। ও আর সেখানে দাঁড়াল না, দৌড়ে বাড়ির পিছন দিকটাই চলে গেল। প্রচণ্ড হাইপার লাগছে, এমনটা আগে কখনো লাগেনি। বুক ফেটে যেন কান্না করতে ইচ্ছে করছে। নেশার কারণে হয়নি, এটা বলতে পারবে, কিন্তু তবুও তার এখন কিছু করতে হবে নিজেকে সামলানোর জন্য। ও আশেপাশে দেখে, না কেউ নেই। চোখে পানি আর প্রচণ্ড হাইপার হয়ে ও সিগারেট জ্বালানোর চেষ্টা করছে দেয়ালের দিকে ফিরে, কিন্তু জ্বলছে না। কান্না আর বিরক্তি উভয় মিশে তুর প্রচণ্ড ভাইলেন্ট হয়ে গেছে। হাত পা প্রচণ্ড কাঁপছে। লাইটার জ্বলেও জ্বলছে না। শেষমেশ অনেক পর লাইটার জ্বালায়, কিন্তু সিগারেট জ্বলানোর আগেই কারো পায়ের আওয়াজ পায়। হঠাৎ হাইপার হয়ে চমকানোর কারণে দু একটা ঢোক গিলল।
বুঝতে পারল পাতার মর্মর শব্দের পায়ের আওয়াজটা এদিকে আসছে। ও দ্রুত হাতের সিগারেট পিছনে রেখে সামনের দিকে ফেরে। সামনে থাকা মানুষটাকে দেখতেই থমকে যায়। হঠাৎ করেই যেন পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসে ওর সামনে। বারবার চোখের সামনে ঝাপসা হয়ে আসছে। ব্যাপারটা সত্যি না মিথ্যে বুঝতে কষ্ট হচ্ছে। তাই বারবার অবচেতন মন চেতন মনের অজান্তেই চোখের পলক ফেলছে। মানুষটা যতটা নাকাছে আসছে ততই যেন নিঃশ্বাসের গতিবেগ বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে হৃদয়ে লুকানো ধুকপুকানি, এতদিনের জমানো অস্থিরতা, ভয়, ভয়ঙ্কর আবেগ আর না বোঝা অদ্ভুত হাজারো কিছু অনুভূতি, যা নিজের ভিতর দাফন করা ছিল। মানুষটি আস্তে আস্তে কখন যে ওর একেবারে সামনে এসে দাঁড়িয়েছে তা বুঝতেও পারে না। দুজন দুজনার মুখোমুখি, একে অপরের দৃষ্টি নিজের মাঝে আবদ্ধ করে রেখেছে দুজনেই। গভীর দৃষ্টিতে দুজনেই একভাবে তাকিয়ে আছে দুজনের চোখে। একজনের চোখে একরাশ নেশামিশ্রিত প্রগাঢ় ভালোবাসার রাগ, অভিমান, নেশা, আর সামনের মানুষটাকে কাছে পাবার সীমাহীন সমুদ্রের ন্যায় প্রবল আকুতি। প্রতীক্ষিত মানুষটিকে কাছে পাবার তাড়না এতটাই গ্রাস করেছে তাকে যে অতীতের সব বিষাক্ত স্মৃতি আর বর্তমানের দূরত্ব সব ভুলে তার দিকে বাড়িয়ে দিল নিজের ভালোবাসার কম্পিত হাত। স্পর্শ করল তার গাল। এতদিন পর সেই চেনা স্পর্শে তুরের মাঝে বিদ্যুতের বেগের মতো কম্পন সৃষ্টি হয়। না চাইতেও কেন জানি বন্ধ হয়ে যায় চোখগুলো। মানুষটির নিঃশ্বাস ওর মুখে পড়তেই শিহরিত হয় ও। নিঃশ্বাস যেন থাকতে চাইছে না শ্বাসযন্ত্রে, বেরিয়ে আসতে চাইছে। বাতাস এতটাই ভারী হয়ে পড়েছে, কষ্ট হচ্ছে বেঁচে থাকার জন্য শ্বাস নিতে। তুরের মনে হচ্ছে এত কষ্টে নিঃশ্বাস না নিয়ে মরে যেতে। পিছনে লুকিয়ে রাখা সিগারেট কখন পড়ে গেছে জানা নেই। সামনের মানুষটির হাত ওর পুরো চেহারা যেন দখল করে নিয়েছে। তার বুড়ো আঙ্গুলের ছোঁয়া নিজের বাম চোখের কোণে অনুভব করতে পারছে। পানি পড়ছে দু চোখ বেয়ে। হ্যাঁ, কাঁদছে তুর। নিজের অজান্তেই তার চোখগুলো বেহায়ার মতো পানি ফেলছে। সত্যি আজ নিজেকে বেহায়া মনে হচ্ছে, কিন্তু কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। শুধু কাঁপছে। এভাবে মানুষটির সাথে কখনো দেখা হবে ভাবেনি। কাঁপা কাঁপা ঠোঁটে শুধু এতটুকুনি উচ্চারণ করতে পারল, তীব্র। আর কিছু বলার সুযোগ পেল না তুর। তার আগেই তীব্র ওকে টেনে নিজের বুকের মাঝে নেয়। এক হাতে পিঠ জড়িয়ে আরেক হাতে মাথাটা শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরে। জানে তার তুর বড্ড বেশি অভিমানী, জেদি ছেলে মানুষই। অবশ্যই এতদিন পর ওকে ছাড়াতে চাইবে। অভিমানে মুখ ফিরিয়ে নিতে চাইবে ওর থেকে। কিন্তু তার আগে তীব্র নিজের জমানো আবেগটাকে মিটিয়ে নিতে চায় একার্থকভাবে। তুরের অভিযোগ না হয় পড়ে শুনবে। তীব্র আরো শক্ত করে জড়িয়ে নেয় ওকে। তুর কি করবে বুঝতে পারে না। তীব্রের আকস্মিক আগমন এখনো স্বীকার করতে পারেনি ওর মস্তিষ্ক। সব কিছুই যেন স্বপ্ন মনে হচ্ছে, না দুঃস্বপ্ন। ঘুম ভাঙলেই হারিয়ে যাবে। নেশা না করেই মাতাল লাগছে নিজেকে। তীব্রকে আঁকড়ে দেওয়া বা ছাড়িয়ে নেওয়া কোনো কিছুই যেন তার মস্তিষ্কের বোধগম্য হচ্ছে না। তীব্র ওকে জড়িয়ে কানের ছিদ্রের পাশে গভীরভাবে ঠোঁট ছোঁয়াল। তুর হালকা নড়ার চেষ্টা করতেই ওর আবেগময় ভালোবাসার গভীরে প্রবেশ করল। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তুরের অধরে ভালোবাসা একে দিল। দুজনেই অদ্ভুত মোহনীয় মায়ায় ডুবে রয়েছে। তীব্র এত বছর পর তুরকে কাছে পেয়ে ভুলে গেছে নিজের অভিমান। আর তুর নিজের রাগটা ভেবে পাচ্ছে না। এত বছর পর ভালোবাসার হালকা ছোঁয়াও যেন হিতাহিত জ্ঞান ভুলিয়ে দিতে পারে। পরবর্তী সময়ে কি হতে চলেছে তার কোনো খেয়াল না দিয়ে দুজনের মধ্যকার পিনপতন নীরবতা কাটিয়ে তীব্র মুখ তুলে তুরের চোখের দিকে তাকিয়ে আলতোভাবে ঠোঁট ছোঁয়ায় ওর ভেজা চোখে। তুর বড় বড় শ্বাস ফেলে কিছুক্ষণ ওভাবেই তীব্রর বাহু বন্ধনে থাকে। চোখ এখনো বন্ধ।
এতক্ষণ পর যেন বুঝতে পেরেছে যা ঘটেছে তা ওর অবচেতন মনের খেয়াল নয়। ওর সামনে সত্যি তীব্র এই ছোঁয়া, এই অনুভূতি, এত আবেগ, না মিথ্যে, না কল্পনা, সবটাই বাস্তব। এতক্ষণ পর ও চোখ মেলে আস্তে আস্তে তাকায় তীব্রের চোখের দিকে। চলবে।